হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ এই ভিডিওতে আমরা এডিআরই আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সাম 2022 এর গ্রেড 4 এর কোয়েশ্চন পেপার 1 এর টোটাল 60 জিকে কোয়েশ্চন আমরা সলিউশন করব। ফার্স্ট অফ অল আমাদের কিছু ইম্পর্টেন্ট কথা জানতে হবে, দেন উই উইল স্টার্ট সলিউশন। এই এক্সামটি টোটাল 135 মার্কসের হবে আর টাইম হলো 10 AM টু 12 noon, অর্থাৎ এই এক্সামের জন্য টোটাল 2 ঘন্টা টাইম থাকবে। এই এক্সামের জন্য কিছু নিয়মাবলী বা ইনস্ট্রাকশন রয়েছে যেগুলোকে আমাদের জানতে হবে। এই এক্সামটি টোটাল 5টি ল্যাঙ্গুয়েজ নিয়ে হবে, সো ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো টেনশনের প্রয়োজন নেই। ইংলিশ, হিন্দি, বেঙ্গলি, বড়ো অ্যান্ড অ্যাসামিস, এই 5টি ল্যাঙ্গুয়েজ নিয়ে হবে। এই এক্সামের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেগুলো আমাদের জানতে হবে। আমি শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো বলছি, বাকিগুলো তোমরা দেখে নিও। না বুঝতে পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দিও, আমি তোমাদের বুঝিয়ে দেব। তাহলে নিয়মগুলো হলো, যেমন আমরা বেঙ্গলিতে নিয়ে আসি নিয়মাবলী। এগুলো নিয়মাবলী। এখানে সকাল 9:55 পূর্বে প্রশ্নপত্রটি খুলবে না। এগুলো তোমরা নিজে বুঝতে পারবে, দেখে নিও। শুধু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আমি বলছি, যেটা হলো এই পয়েন্টটি, ভুল উত্তরের জন্য কোনো ঋণাত্মক নম্বর থাকবে না। তোমরা জেনে রাখো যে এই এক্সামের মধ্যে কোনো ধরনের নেগেটিভ মার্কিং বা ঋণাত্মক নম্বর থাকবে না। সাপোজ মনে করো তোমার একটি কোয়েশ্চন রং হয়ে গেছে, এবং যেগুলো কোয়েশ্চন রাইট হয়েছে সেই মার্ক থেকে তোমার 1 মার্ক কাটা হয়ে যাবে। বা কোনো সময় এমনও হতে পারে যে 4টি কোয়েশ্চন যদি ভুল হয়ে থাকে তাহলে 1 মার্ক কাটা যাবে। এগুলো হলো নেগেটিভ মার্কিং। কিন্তু তোমাদের কোনো টেনশনের প্রয়োজন নেই, এই এক্সামের মধ্যে কোনো ধরনের নেগেটিভ মার্কিং বা ঋণাত্মক নম্বর থাকবে না। প্রিভিয়াস ইয়ারে যারা 2022 এর এক্সাম দিয়েছে তারা এই ঋণাত্মক নম্বর বা নেগেটিভ নাম্বারের বইয়ে অনেকগুলো কোয়েশ্চন অ্যাটেন্ডই করে আসেনি। তোমাদের আমি বলছি যে যদি তোমার কোনো কোয়েশ্চন না জানা থাকে তাহলে আইডিয়া করে এই কোয়েশ্চনটি অ্যাটেন্ড করে আসবে, কারণ অনেক সময় আইডিয়া ট্রিক্স অনেক কাজে লেগে যায়, তোমার কোয়েশ্চনটি ট্রু হয়ে যেতে পারে। আর এই এক্সামটি ক্লিয়ার করার জন্য তোমাদের অনেক প্রিপারেশন করতে হবে। ইফ ইউ রিয়েলি নিড দিস জব, মেহনত তো করতেই হবে। এই এক্সামের মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না, ক্লিয়ার। আরও অনেক নিয়ম রয়েছে, যেগুলো হলো যেমন ওএমআর শিট নিয়ে। এই ওএমআর শিট নিয়ে আমি আরেকটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। ওএমআর শিট কিন্তু অতি গুরুত্বপূর্ণ। এই ওএমআর শিটের নিয়ম যদি তোমাদের না জানা থাকে তাহলে তোমাদের পুরো এক্সামই বরবাদ হয়ে যাবে। ওএমআর শিট নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো, তোমরা এই চ্যানেলের মধ্যেই পাবে। ওকে, লেটস স্টার্ট আওয়ার সলিউশন। ফার্স্ট কোয়েশ্চন, 1994 সালে সরকারি সেবা বিভাগে কে রামন ম্যাগসেসে পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? এটার আনসার হলো ডক্টর কিরণ বেদি। তোমরা জেনে রাখো যে ডক্টর কিরণ বেদি হলেন প্রথম মহিলা আইপিএস অফিসার। তিনি ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার ছিলেন। তাহলে যদি অন্য কোয়েশ্চন আসে যে ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন, তাহলে এটার আনসার হবে ডক্টর কিরণ বেদি। তিনি 1994 সালে রামন ম্যাগসেসে পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। এখন আমাদের জানতে হবে যে এই রামন ম্যাগসেসে ওয়ার্ড এটা কি? রামন ম্যাগসেসে ওয়ার্ড এটা, এই গোল্ড মেডেলটি হলো রামন ম্যাগসেসে ওয়ার্ড। তিনি হলেন ফিলিপিন্সের এক্স প্রেসিডেন্ট। ওনার নাম রামন ম্যাগসেসে, ওনার নামকরণ অনুযায়ী এই ওয়ার্ডটির নাম হয়েছিল রামন ম্যাগসেসে ওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটি টোটাল 6 ক্যাটাগরিতে দেওয়া হয়। এই পুরস্কারে যারা বিজয়ী হন তাদেরকে এই গোল্ড মেডেল এবং টোটাল 50K USD, অর্থাৎ ইন্ডিয়ান রুপিতে 41 লাখ রুপিস দেওয়া হয় যারা বিজয়ী হন। রামন ম্যাগসেসে অ্যাওয়ার্ড নিয়ে কিছু ইম্পর্টেন্ট জিকে কোয়েশ্চন, যেমন এটি হলো 65th এডিশন, এবার নিয়ে এটি টোটাল 65তম। এটাকে এশিয়ার নোবেল প্রাইজ হিসাবে জানা যায়। নাম্বার অফ উইনার্স 2023 টোটাল 4। 2023 মধ্যে টোটাল 4 জন ব্যক্তি বিজয়ী হয়েছিলেন। এই অ্যাওয়ার্ডটি ফার্স্ট 1998 সালে দেওয়া হয় এবং 1998 সালে ইন্ডিয়ারই একজন ব্যক্তি পেয়েছিলেন যার নাম বিনোবা ভাবে। ইন্ডিয়ান উইনার ইন 2023 ডক্টর রবি কান্নান। 65 ট্রান্সফর্মিং এশিয়া ইন্সপায়ারিং দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট হলেন রবি কান্নান আর হিরো ফর হোলিস্টিক হেলথ কেয়ার। তিনি হিরো ফর হোলিস্টিক হেলথ কেয়ার ক্যাটাগরির মধ্যে পেয়েছিলেন এই অ্যাওয়ার্ডটি 2023 মধ্যে, অ্যান্ড হি ওয়াজ ফ্রম ইন্ডিয়া। ইগনিও ল্যামোস, তিনি ফুড সভারেন্টি ভিশনারির মধ্যে পেয়েছিলেন, ফুড সভারেন্টি ভিশনারি ক্যাটাগরির মধ্যে পেয়েছিলেন, অ্যান্ড হি ওয়াজ ফ্রম টিমোর লেস্ট। নেক্সট, মিরিয়াম কর্নেল ফেরর, ওমেন ইন পিস বিল্ডিং পায়োনির, এই ক্যাটাগরির মধ্যে পেয়েছিলেন, অ্যান্ড শি ওয়াজ ফ্রম ফিলিপিন্স। নেক্সট,
কার্বি ল্যাকসন এডুকেশন ফর অল চ্যাম্পিয়ন ক্যাটাগরির মধ্যে পেয়েছিলেন, অ্যান্ড হি ওয়াজ ফ্রম বাংলাদেশ। ওকে, তাহলে এই হয়ে গেল রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ড নিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা। এবং মনে রেখো যে অরবিন্দ কেজরিওয়াল হলেন যে চিফ মিনিস্টার অফ দিল্লির মুখ্যমন্ত্রী, তিনি একমাত্র রাজনীতিবিদ যিনি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। তিনি 2006 সালের মধ্যে এই রামান ম্যাগসেসে অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। Who was awarded the Raman Magsaysay Award in 1994 in the category of Government Service? Answer, Dr. Kiran Bedi. তিনি গভর্নমেন্ট সার্ভিসের মধ্যে এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, নিম্নে উল্লেখিত কোনটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ? এটার আনসার হলো আর্যভট্ট। হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া? আনসার, আর্যভট্ট। এবং এটি লঞ্চড হয়েছিল 19 এপ্রিল 1975। 1975 সালের 19 এপ্রিল এটি লঞ্চড হয়েছিল। আর্যভট্ট ওয়াজ এন ইন্ডিয়ান সায়েন্টিস্ট হু ডিসকভার্ড জিরো। আর্যভট্ট জিরো আবিষ্কার করেছিলেন। ওকে, নেক্সট কোয়েশ্চন 3, নিম্নে উল্লেখিত কোনটি মৌল পদার্থ নয়? এটা আনসার হলো স্ফটিক। টিন, আয়োডিন, পারদ এগুলো হলো মৌল, কিন্তু স্ফটিক মৌল নয়। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এলিমেন্ট? টিন, আয়োডিন, মার্কারি। আনসার, কোয়ার্টজ। আনসার। নেক্সট কোয়েশ্চন 4, নিম্নে উল্লেখিত ক্রিয়াগুলোর মধ্যে কোনটিতে বল ব্যবহৃত হয় না? গোল্ফ, লন টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। এটার আনসার হয়ে যাবে ব্যাডমিন্টন, কারণ গোল্ফ, টেবিল টেনিস, লন টেনিস এটার মধ্যে বলের প্রয়োজন হয়, কিন্তু ব্যাডমিন্টন খেলার জন্য আমাদের বলের প্রয়োজন হয় না। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্পোর্টস ডাজ নট ইউজ এ বল? গোল্ফ, লন টেনিস, টেবিল টেনিস, ব্যাডমিন্টন। আনসার, ব্যাডমিন্টন। নেক্সট কোয়েশ্চন, নিম্নে উল্লেখিতদের মধ্যে কোনটি প্রতি বছর 4 মে উদযাপন করা হয়? এটার আনসার হলো রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস, কারণ পরিবেশ দিবস 5 জুন পরিবেশ দিবস, এগুলো তোমাদের জানতে হবে, ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড ইয়ার। শ্রমিক দিবস বা লেবার ডে হলো 1 মে। অ্যান্ড তামাক বিরোধী দিবস, যেটাকে আমরা নো টোবাকো ডে বলি, এটা হলো 31 মে। আর রেড ক্রস দিবস 4 মে। ওকে, নেক্সট কোয়েশ্চন নাম্বার 6, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোথায় অবস্থিত? বরোদা, সুরাট, মেহসানা, আহমেদাবাদ। এটা আনসার হয়ে যাবে আহমেদাবাদ, গুজরাট। আহমেদাবাদটি গুজরাটের আন্ডারে পড়ে। তোমরা মনে রেখো যে এই নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটি আহমেদাবাদ গুজরাটের মধ্যে রয়েছে, এটা হলো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে লার্জেস্ট ক্রিকেট স্টেডিয়াম, যেটার মধ্যে 1,32,000 সিট রয়েছে। ওকে, এটি হলো নরেন্দ্র মোদী স্টেডিয়াম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, MPLAD পরিকল্পনাতে ল্যাড বলতে কি বোঝায়? সো প্রথমে তোমাদের এই MPLAD এটা বুঝতে হবে। MPLAD ফুল ফর্ম হলো মেম্বার অফ পার্লামেন্ট লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। এখানে ল্যাড রয়েছে, সো এখানে দেখো লোকাল অ্যাসেট ডেভেলপমেন্ট অপশনে নাম্বার বি, অপশন বি লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, তো আনসার হয়ে যাবে লোকাল এরিয়া ডেভেলপমেন্ট। লোকাল এরিয়া ডেভেলপমেন্টের জন্য এটি একটি গভর্নমেন্ট স্কিম, MPLAD। নেক্সট কোয়েশ্চন নাম্বার 8, ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত আছে কলকাতা, নতুন দিল্লি, মুম্বাই, ভোপাল। এটার আনসার হলো কলকাতা। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়ার নামে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হাউসটি বানানো হয়েছিল। দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ সিচুয়েটেড ইন কলকাতা। নেক্সট কোয়েশ্চন নাম্বার 9, দৌড় প্রতিযোগিতার কোন শাখাতে হিমা দাস অংশগ্রহণ করেছিলেন? এটা আনসার হলো স্বল্প দূরত্বের দৌড়। মনে রেখো যে হিমা দাস টোটাল 50.79 সেকেন্ডের মধ্যে উনি 400 মিটার রানিং কমপ্লিট করেছিলেন। তিনি ডিএসপি পদেও কাজ করেছেন, অ্যান্ড শি ওয়াজ ফ্রম আসাম। নেক্সট কোয়েশ্চন নাম্বার 10,
ডিসেম্বর 2021-এ অসম বৈভব পুরস্কারে কে ভূষিত হয়েছিলেন? তো এটার আনসার হলো অপশন এ জিতেন্দ্রনাথ গোস্বামী, বি রতন টাটা, অপশন সি রতন থিয়াম, ডি অমলপ্রভা দাস। আনসার হয়ে যাবে রতন টাটা। উনি ওনার লাইফের মধ্যে 102 বিলিয়ন টোটাল ডিস্ট্রিবিউশন করেছেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। প্রতিটি ক্রিয়ার একটি সমান এক বিপরীত প্রতিক্রিয়া আছে, পদার্থবিদ্যার এই সূত্রটি কে উপস্থাপন করেছিলেন? অপশন এ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, অপশন বি মাইকেল ফ্যারাডে, অপশন সি স্যার আইজাক নিউটন এবং অপশন ডি আলবার্ট আইনস্টাইন। সো আনসার হলো স্যার আইজাক নিউটন। আর এটা হলো নিউটনের তৃতীয় সূত্র, গতির তৃতীয় সূত্র। এটা হলো নিউটনের থার্ড ল। আর ইনি স্যার আইজাক নিউটনে গ্রেভিটেশনাল ফোর্স আবিষ্কার করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12। জিম্বাবুয়ের রাজধানী শহরটির নাম কি? নাইরোবি, হারারে, কায়রো, খার্তুম। এটা আনসার হলো হারারে। একটি ইম্পর্টেন্ট কথা হলো যে এট প্রেজেন্ট দেয়ার আর 195 কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সো এই কান্ট্রিগুলোর রাজধানী বা ক্যাপিটালসের নাম তোমাদের জানতে হবে। এভরি ইয়ার 2 থেকে 3টি কোয়েশ্চন এই ক্যাপিটালস কান্ট্রি এগুলো নিয়ে থাকে। সো এইগুলোর লিস্ট বানিয়ে আমি তোমাদের দিয়ে দেবো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটিতে তোমরা জয়েন হয়ে যাও। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে এই এক্সাম রিলেটেড সব ধরনের আপডেট দেওয়া হবে, সিলেবাস, কারেন্ট অ্যাফেয়ার্স, আরও অনেক কিছু আপডেট শেয়ার করা হবে। সো জয়েন দিস গ্রুপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 13। কার জন্মদিনে অসমে অভিরুচি ক্রীড়া দিবস উদযাপন করা হয়? অপশন এ বগেশ্বর বড়ুয়া, বি মোনালিসা বড়ুয়া, সি হিমা দাস, ডি রাধা গোবিন্দ বড়ুয়া। এটা আনসার হলো বগেশ্বর বড়ুয়া। বগেশ্বর বড়ুয়া হি ওয়াজ অ্যান অ্যাথলিট। হি ওয়াজ অলসো ফ্রম আসাম। তিনি অর্জুনা অ্যাওয়ার্ডে পুরস্কৃত হয়েছিলেন। আর এই অর্জুনা অ্যাওয়ার্ড পুরস্কৃত হওয়ার জন্য, এই দিনটিকে স্মরণ করার জন্য বা অভিনন্দনের জন্য প্রতি বছর তার জন্মদিনে অভিরুচি ক্রীড়া দিবস হিসাবে এই দিনটি পালন করা হয়। তিনিই প্রথম অ্যাসামিস ব্যক্তি যিনি অর্জুনা অ্যাওয়ার্ড লাভ করেছিলেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। নিম্নে উল্লিখিত স্থানগুলোর মধ্যে কোনটি অসমকে অরুণাচলের প্রদেশের সঙ্গে সংলগ্ন করেছে? অপশন এ দিরাক, বি বক্সিহাট, সি ডিমাপুর, ডি জুরাট। এটা আনসার হলো দিরাক অসম এবং অরুণাচল প্রদেশকে সংলগ্ন করেছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। অসম থেকে কোন ব্যক্তি প্রথম ইন্ডিয়ান সিভিল সার্ভিস, যেটাকে আমরা আইসিএস বলে থাকি, পরীক্ষা উত্তীর্ণ হয়েছিলেন? আইসিএস এক্সাম বা ইউপিএসসি এক্সাম যেটাকে আমরা বলে থাকি, এটার মধ্যে অসমের মধ্যে কোন ব্যক্তি প্রথম এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন? এটা আনসার হলো আনন্দরাম বড়ুয়া। তিনি পুরো আসামের মধ্যে প্রথম আইসিএস অফিসার বনেছিলেন। এবং পুরো ইন্ডিয়ার মধ্যে যিনি প্রথম আইসিএস অফিসার বনেছিলেন তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সবথেকে বড় ভাই সত্যেন্দ্রনাথ ঠাকুর। তিনি ইউপিএসসি বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন এই পরীক্ষায় সফল হয়েছিলেন। নেক্সট কোয়েশ্চন 16। লক্ষ্মীনাথ বেজবরুয়ার রচিত ওমর আপনার দেশ কবিতাটি প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল সেই পত্রিকাটির নাম কি? সেই পত্রিকার নাম যেমন অপশন এ বাহি, বি অরুণোদয়, সি জুনবেরি, ডি জোনাকি। এটার আনসার হলো বাহি। লক্ষ্মীনাথ বেজবরুয়ার ওমর আপনার দেশ এই কবিতাটি বাহি পত্রিকার মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চন। ব্যাংকক কোন দেশের রাজধানী শহর? দেখেছো আরেকটি রাজধানী নিয়ে কোয়েশ্চেন এসেছে, সেজন্য বলেছি যে কান্ট্রি এবং ক্যাপিটালসের নাম তোমাদের জানতে হবে। তো এটার আনসার হয়ে যাবে থাইল্যান্ড। ব্যাংকক হলো থাইল্যান্ডের রাজধানী শহর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 18। সংযুক্ত আরব আমিরশাহির, যা ইউএই হলো ইউনাইটেড আরব ইমিরেটস, সংযুক্ত আরব ইমিরেটসের মুদ্রাকে কি বলে? হ্যাঁ, তোমাদের কারেন্সির নামও জানতে হবে। অনেকগুলো কান্ট্রি রয়েছে, এই কান্ট্রির কারেন্সিগুলো জানতে হবে। সো এটার আনসার হলো দিরহাম। সংযুক্ত আমির শাহের মুদ্রাকে দিরহাম বলে, দিরহাম। এই এক্সামটির জন্য তোমাদের অনেক প্রিপারেশন করতে হবে। শুধু এই এক্সামের জন্যই নয়, যে কোনো এক্সামের জন্য অনেক প্রিপারেশন করতে হয়। নেক্সট কোয়েশ্চন নাম্বার 19। কোন দুটি নগরের মধ্যে নরনারায়ণ সেতু অবস্থিত হয়েছিল? এটার আনসার হলো অপশন সি যোগীগোপা এবং পঞ্চরত্ন। এই দুটি নগরের মধ্যে নরনারায়ণ সেতুটি অবস্থিত। নেক্সট কোয়েশ্চন নাম্বার 20।
আহোম রাজত্বের শেষ রাজা কে ছিলেন? অপশন এ চন্দ্রকান্ত সিংহ, যোগেশ্বর সিংহ, কমলেশ্বর সিংহ, পুরন্দর সিংহ। এটার আনসার হলো পুরন্দর সিংহ। পুরন্দর সিংহ ছিলেন আহোম রাজত্বের শেষ রাজা। আহোমরা আসামের মধ্যে টোটাল 600 ইয়ার্স রাজত্ব করেছিল। এই হলো পুরো আহোম রাজত্বের রাজার লিস্ট। এখানে সর্বপ্রথম দেখো নাম্বার 1 রয়েছে সুকাফা। এই সুকাফাই পুরো আহোম রাজ্য স্থাপন করেছিলেন এখানে, এবং সর্বশেষে রয়েছে তো পুরন্দর সিংহ 39। টোটাল 39টি রাজা রাজত্ব করেছিলেন, এবং পুরন্দর সিংহ ছিলেন সর্বশেষ রাজা, যিনি 1821 থেকে 1826 পর্যন্ত রাজত্ব করেছিলেন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 21, মার্গারেট থ্যাচার কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন? অপশন নিউজিল্যান্ড, বি কানাডা, সি ইসরায়েল, ডি ইংল্যান্ড। সো এটার আনসার হলো ইংল্যান্ড, অপশন ডি। মার্গারেট থ্যাচার ওয়াজ এ ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইংল্যান্ড। নেক্সট কোয়েশ্চন নাম্বার 22, রাশিয়া এবং আলাস্কার মধ্যে জলভাগ বা খাল হলো পানামা খাল, বি বেরিং প্রণালী, সি সুয়েজ খাল, ডি পাক প্রণালী। সো এটার আনসার হলো বেরিং প্রণালী। দ্য বডি অফ ওয়াটার বিটুইন রাশিয়া অ্যান্ড আলাস্কা ইজ বেরিং স্ট্রেইট। রাশিয়া তো রাশিয়া, এবং আলাস্কা ইজ এ স্টেট অফ আমেরিকা। দিস ইজ দ্য প্লেস অফ রাশিয়া অ্যান্ড দিস ইজ দ্য প্লেস অফ আলাস্কা অ্যান্ড দিস ইজ দ্য প্লেস অফ বেরিং স্ট্রেইট। এটা একমাত্র রাস্তা যেটাকে আমরা দরজা বলতে পারি, যেটা দিয়ে রাশিয়া আলাস্কার মধ্যে পৌঁছাবে এবং আলাস্কা রাশিয়ার মধ্যে পৌঁছাবে। আর মধ্যভাগে যেটি বেরিং স্ট্রেইট রয়েছে, এটি হলো একটি বড় খাল। আরও যদি ভালোভাবে বুঝতে চাও, যেমন এটি এই প্লেসটি হলো বেরিং স্ট্রেইট। এই স্থানটির মধ্যে বেরিং স্ট্রেইটের অবস্থান। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন, গোপীনাথ বরদলুইয়ের পরবর্তী অসমের মুখ্যমন্ত্রী কে ছিলেন? অপশন এ বিমলা প্রসাদ চালিহা, অপশন বি শরৎচন্দ্র সিংহ, বিষ্ণুরাম মেধি, ডি গোলাপ বরবরা। সো এটার আনসার হলো বিষ্ণুরাম মেধি। তোমরা মনে রেখো যে বর্তমান আসামের মুখ্যমন্ত্রীর নাম কিতা? হু ইজ দ্য চিফ মিনিস্টার অফ আসাম? আনসার হেমন্ত বিশ্ব শর্মা। সো আসামের প্রথম মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো গোপীনাথ বরদলৈ। মনে রেখো, ইজ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার অফ আসাম। এবং গোপীনাথ বরদলৈয়ের পরবর্তী যিনি মুখ্যমন্ত্রী বনেছিলেন, মানে 2 নম্বর, তার নাম হলো বিষ্ণুরাম মেধি। ওকে, এই হলো আসামের অল চিফ মিনিস্টারের লিস্ট, এবং তাদের কার্যকাল এখানে বর্ণনা রয়েছে। সর্বপ্রথম ছিলেন গোপীনাথ বরদলৈ, যিনি 1946 থেকে 1950 পর্যন্ত ছিলেন, এবং 2 নম্বর বিষ্ণুরাম মেধি, তিনি আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা আইএনসি চিফ মিনিস্টার হয়েছিলেন। এরপর নাম্বার 3 বিমলা প্রসাদ চালিহা, তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এরপর মহেন্দ্র মোহন চৌধুরী, শরৎচন্দ্র সিনহা, গোলাপ বরবরা, যোগেন্দ্রনাথ হাজরিকা, এরপর প্রেসিডেন্ট রুল হয়েছিল। এরপর আনোয়ারা তাইমুর প্রেসিডেন্ট রুল, কেশব চন্দ্র গগৈ, হিতেশ শইকীয়া, প্রফুল্ল কুমার মহন্ত, ভূমিদার বর্মন, প্রফুল্ল কুমার মহন্ত আবার হয়েছিলেন, তরুণ গগৈ, সর্বানন্দ সোনোয়াল, হেমন্ত বিশ্ব শর্মা। তরুণ গগৈ পুরো আসামের মধ্যে সব থেকে বেশি সময়ে কন্টিনিউয়াসলি চিফ মিনিস্টার রয়েছিলেন, যিনি 2001 থেকে শুরু করে 2016 অ্যাপ্রক্সিমেটলি 15 ইয়ার্স আসামের চিফ মিনিস্টার ছিলেন। তোমাদের এই যারা প্রেজেন্ট মিনিস্টার রয়েছেন, যেমন প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, চিফ মিনিস্টার অফ আসাম, এডুকেশন মিনিস্টার অফ আসাম, ফাইন্যান্স মিনিস্টার অফ আসাম, এই মিনিস্টারগুলোর নাম তোমাদের জানতে হবে। এই মিনিস্টারগুলোর নাম যে কেউ তোমাদের কোয়েশ্চন করতে পারে, এবং এগুলো নিয়ে এক্সামের মধ্যেও কোয়েশ্চন আসে। নেক্সট কোয়েশ্চন, অসমের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? চিকিৎসা মহাবিদ্যালয়, যাকে আমরা বলি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস, অসমের প্রথম চিকিৎসা মহাবিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ যোরহাট, গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়। এটার আনসার হলো ডিব্রুগড়, যেটি 1898 to 99 এই সালের মধ্যে এস্টাবলিশ হয়েছিল। এবং মনে রেখো যে এট প্রেজেন্ট দেয়ার আর টোটাল 15 মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালস ইন আসাম। সর্বমোট 15টি চিকিৎসা মহাবিদ্যালয় আসামে রয়েছে বর্তমান সময়ে। নেক্সট কোয়েশ্চন 25,
নিম্নের কোন স্থানটি নতুন দিল্লির সংলগ্ন বা নিকটতম? অপশন এ গুরুগ্রাম, বি নন্দীগ্রাম, সি সেকেন্দ্রাবাদ, ডি ধানবাদ। আনসার হলো গুরুগ্রাম। গুরুগ্রাম দিল্লির কাছাকাছি এরিয়া, এটি একটি গ্রাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26, নিম্নে উল্লেখিত কোন দেশটি দক্ষিণ আমেরিকাতে আছে? দক্ষিণ আমেরিকা একটি মহাদেশ এবং এই পৃথিবীর মধ্যে টোটাল 7টি মহাদেশ রয়েছে। তাহলে নিম্নে উল্লেখিত কোন দেশটি দক্ষিণ আমেরিকাতে আছে? সোমালিয়া, বলিভিয়া, তাসমানিয়া, কম্বোডিয়া। আনসার হলো বলিভিয়া। বলিভিয়া যে দেশটি রয়েছে এটি দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে। সোমালিয়া রয়েছে আফ্রিকার মধ্যে, তাসমানিয়া রয়েছে অস্ট্রেলিয়া, কম্বোডিয়া রয়েছে এশিয়া এবং বলিভিয়া রয়েছে সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকা। একবার ম্যাপগুলো দেখে নাও। এটা হলো আফ্রিকা মহাদেশ এবং এটা হলো সোমালিয়া, যেটা আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে। এই প্লেসটি হলো সোমালিয়া। এটা হলো অস্ট্রেলিয়া, এখানে রয়েছে তাসমানিয়া। এটা হলো তাসমানিয়া, যেটা অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে রয়েছে। তাসমানিয়া, এই জায়গাটি হলো তাসমানিয়া। নেক্সট হলো অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার মধ্যে আবার রয়েছে তাসমানিয়া, এই যে তাসমানিয়া। এই ম্যাপটি হলো পুরো এশিয়া মহাদেশের ম্যাপ, যেখানে সবচেয়ে বড় মহাদেশ হলো দেশ হলো রাশিয়া, এরপর রয়েছে চায়না এবং এ হলো আমাদের ইন্ডিয়া। মনে রেখো যে আয়তনের ভিত্তিতে মানে প্লেসের ভিত্তিতে রাশিয়া হলো পৃথিবীর সবথেকে বড় দেশ এবং আয়তনের ভিত্তিতে ভারতবর্ষ হলো 7ম দেশ। এবং এই হলো বলিভিয়া। এই হলো বলিভিয়া দেশ এবং এটি সাউথ আমেরিকার মধ্যে রয়েছে। তাহলে সবগুলো কান্ট্রি দেখে নিলে কি বাকি রয়েছে কম্বোডিয়া। কম্বোডিয়া আমাদের এশিয়া মহাদেশের মধ্যে পড়ে, যেমন কম্বোডিয়া। এই হলো কম্বোডিয়া। এই যে ছোট প্লেসটি রয়েছে এই প্লেসটির নাম হলো কম্বোডিয়া এবং এটি এশিয়া মহাদেশের মধ্যে রয়েছে। তাহলে সবগুলো দেখে নিলে এখন নেক্সট কোয়েশ্চন। নেক্সট কোয়েশ্চন নাম্বার 27, ভারতের স্বাধীনতা সংগ্রামের কোন আন্দোলনে কনকলতা বড়ুয়া শহীদ হয়েছিলেন? অপশন এ অসহযোগ, বি ভারত ছাড়ো, সি সিপাহী বিদ্রোহ, ডি আইন অমান্য। সো এটা আনসার হলো ভারত ছাড়ো আন্দোলন। ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে আসামের মেয়ে কনকলতা বড়ুয়া এই ভারত ছাড়ো আন্দোলন বা যেটাকে আমরা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়, এটা 1942 সালে মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল এবং অ্যাসামিজ ফ্রিডম ফাইটার কনকলতা বড়ুয়া এই আন্দোলনের মধ্যে শহীদ হয়েছিলেন। তিনি গহপুর থানার মধ্যে গিয়েছিলেন এবং পুলিশের গুলিতে তার মৃত্যু ঘটে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 28, এবং আরেকটি কথা, এই ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে গান্ধীজি একটি স্লোগান দিয়েছিলেন যেটা হলো ডু অর ডাই, যেটাকে আমরা করব কিংবা মরব বলে জেনে থাকি। নেক্সট কোয়েশ্চন 28, নিম্নে উল্লেখিতদের মধ্যে কোনটি ভারতের সমুদ্র তীরবর্তী শহর নয়? এখানে সমুদ্র তীরবর্তী শহর নয় বলেছে। সমুদ্র তীরবর্তী শহর মানে হলো সিসাইড সিটি। সো অপশন এ বেঙ্গালুর, বি চেন্নাই, সি মুম্বাই, ডি কোচিন। এই চেন্নাই, কোচিন, মুম্বাই এগুলো হলো সিসাইড সিটি। একমাত্র এই বেঙ্গালুর সিসাইড সিটি নয়। তার আনসার হয়ে যাবে অপশনে বেঙ্গালুর। নেক্সট কোয়েশ্চন নাম্বার 29, নিম্নে উল্লেখিত কোন যানবাহনটি রাষ্ট্রীয় সড়ক প্রাধিকরণ এর ফাস্ট্যাগ শুল্ক থেকে অব্যাহতিপ্রাপ্ত? এটা কোনো ট্যাক্স লাগে না, যেটার আনসার হলো অ্যাম্বুলেন্স। ওকে, NHAI ফুল ফর্ম হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন নাম্বার 30, আসামে প্রথম আধুনিক রঙ্গমঞ্চ বান থিয়েটার কোথায় অবস্থিত আছে? অপশন এ গুয়াহাটি, বি যোরহাট, সি তেজপুর, ডি নগাঁও। সো এটার আনসার হবে তেজপুর। এখন বান থিয়েটার মানে কি? তোমরা অবশ্যই শুনেছো যে মুভি থিয়েটার, যেখানে সিনেমা বা ফিল্ম দেখা হয়, এগুলো দেখা হয়। সিমিলারলি বান থিয়েটারও একটি হল, একটি রঙ্গমঞ্চ, ঠিক আছে, যেখানে সিনেমা বা এগুলো আগের দিনে আসামের মধ্যে প্রতিষ্ঠিত হতো। ইট ওয়াজ ওপেনড ইন 1906, আজ থেকে প্রায় 117 বছর আগে। ক্লিয়ার? এটা হলো বান থিয়েটারের চিত্র, সামনের দৃশ্য। এখন ইতিহাস, বান থিয়েটার ইতিহাস। বান থিয়েটার, an institution of excellence in performing arts and culture, dates back to 1906. The Ban Theatre has a glorious and long history. Before going into it, we have to go back few years for the circumstances. বান থিয়েটার
আসামের সাংস্কৃতিক জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং একটি যুগান্তকারী উন্নয়ন বানমঞ্চ। বান থিয়েটার প্রতিষ্ঠা 1906 সালে তেজপুরে প্রথম আধুনিক অসমীয়া থিয়েটার হল। বানমঞ্চ সামাজিক উন্নয়নের জন্য একটি প্ল্যাটফর্ম দেয়। আসামের সাংস্কৃতিক দৃশ্য যেমন মহান সাংস্কৃতিক ত্রয়ী রূপকোঁৱৰ, এটা রূপকোঁৱৰ হবে রূপকোঁৱৰ জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা এবং নাট সূর্য ফণীশ শর্মা এদের মতো লোক এখানে পারফরমেন্স করতেন। নেক্সট কোয়েশ্চন 31। ভারতে কোন বৎসর দূরদর্শন রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু করেছিল? এটার আনসার অপশন 1991, অপশন বি 1985, অপশন সি 1980, অপশন ডি 1982। তো এটার আনসার হয়ে যাবে 1982। 25 এপ্রিল 1992 মধ্যে এই ভারতের দূরদর্শন রঙিন টেলিভিশন কার্যক্রম শুরু করেছিল। নেক্সট কোয়েশ্চন নাম্বার 32। বোয়িং প্রতিষ্ঠানের প্রাথমিক সামগ্রী কি? তোমরা মনে রেখো যে বোয়িং প্রতিষ্ঠান এটি হলো একটি কোম্পানি, বোয়িং একটি কোম্পানি। সো এই কোম্পানির প্রাথমিক সামগ্রী, এরা কি ধরনের সামগ্রী তৈরি করে, প্রাইমারি প্রোডাক্টস কি? তো অপশন হলো বিমান, বি প্রাতরাশের খাদ্য, সি জুতা এবং ডি হলো ঔষধ। তোমরা মনে রেখো যে বোয়িং হলো একটি কোম্পানি আর এটি বিমান তৈরি করে, যেমন কমার্শিয়াল এরোপ্লেনস, এয়ারক্রাফট, এগুলো বোয়িং কোম্পানি তৈরি করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 33। কোন ভারতীয় প্রথম মহাকাশে গেছিলেন? সো অপশন কল্পনা চাওলা, বিক্রম সারাভাই, সি রাকেশ শর্মা, ডি ইউরি গাগারিন। সো এটার আনসার হলো রাকেশ শর্মা। রাকেশ শর্মা ভারতের প্রথম ব্যক্তি যিনি মহাকাশে গেছিলেন, মহাকাশ অর্থাৎ স্পেস। রাকেশ শর্মা 3 এপ্রিল 1984 তিনি মহাকাশে গিয়েছিলেন এবং টোটাল 7 days 21 hours স্পেন্ড করেছেন মহাকাশের মধ্যে। হি ওয়াজ এন ইন্ডিয়ান পাইলট। এবং তোমরা মনে রেখো যে কল্পনা চাওলা হলেন ভারতীয়, তিনি প্রথম মহিলা যিনি স্পেসের মধ্যে গিয়েছিলেন, কিন্তু দুর্ঘটনাবশত তিনি স্পেস থেকে আসার সময় বিমান দুর্ঘটনায় মারা যান। নেক্সট কোয়েশ্চন নাম্বার 34। আসামের রাজ্যিক সংগ্রহালয় কোথায় অবস্থিত? অপশন এ মাজুলি, অপশন বি গুয়াহাটি, অপশন সি নগাঁও এবং অপশন ডি কোয়ারা। তো এটার আনসার হলো গুয়াহাটি। গুয়াহাটির মধ্যে আসামের রাজ্যিক সংগ্রহালয় অবস্থিত। আর রাজ্যিক সংগ্রহালয় মানে হলো স্টেট মিউজিয়াম। মনে রেখো যে এই স্টেট মিউজিয়ামটি 1940 সালের মধ্যে ওপেন হয়েছিল এবং বর্তমান সময়ে আসামের মধ্যে টোটাল 15টি মিউজিয়াম রয়েছে, এগুলো মনে রেখো। নেক্সট কোয়েশ্চন 35। নিম্নে উল্লেখিতদের মধ্যে কে অসমের মন্ত্রী পরিষদে নতুন অন্তর্ভুক্ত হয়েছেন? অপশন এ পীযূষ হাজরিকা, বি জয়ন্ত মল্ল বড়ুয়া, সি রনোজ পেগু, ডি অজন্তা নেওগ। সো এটার আনসার হয়ে যাবে বি জয়ন্ত মল্ল বড়ুয়া। তিনি আসাম ক্যাবিনেট মিনিস্টারে নতুন জয়েন হয়েছেন। পীযূষ হাজরিকা একজন ক্যাবিনেট মিনিস্টার, রনোজ পেগু এডুকেশন মিনিস্টার অফ আসাম অ্যান্ড অজন্তা নেওগ ফাইন্যান্স মিনিস্টার অফ আসাম। নেক্সট কোয়েশ্চন 36। সবুজ গাছপালা খেয়ে জীবন ধারণ করার প্রাণীরা পরিচিত। দেখো বেসিক্যালি সবুজ গাছপালা কারা খায়? যারা তৃণভোজী প্রাণী তারা সবুজ গাছপালা খেয়ে বেঁচে থাকে। কিন্তু এখানে যে অপশন এ, অপশন বি, অপশন সি, ডি এগুলো দিয়েছে অমনিভোরাস, কার্নিভোরাস, ক্যানিভেলস, হার্বিভোরাস। এগুলো বেসিক্যালি ইংলিশ ওয়ার্ড, এগুলো শুধু বেঙ্গলিতে নাম লিখে দিয়েছে। তো প্রথমে আমাদের বুঝতে হবে যে অমনিভোরাস মানে কি। অমনিভোরাস মানে হলো যে লতাপাতা এবং মাংস দুটোই খায়, তাদেরকে যেটাকে আমরা সর্বভোজী বলে থাকি। এবং কার্নিভোরাস মানে কি? কার্নিভোরাস মানে যারা মাংসভোজী, বাঘ, সিংহ, এগুলো কার্নিভোরাস। এবং ক্যানিভেলস হলো যেগুলো নরখাদক, যারা মানুষ খায়, তাদেরকে ক্যানিভেলস বলা হয়। এবং সর্বশেষ রয়েছে হার্বিভোরাস মানে তৃণভোজী। সো এটা কোয়েশ্চন হলো যে সবুজ গাছপালাকে জীবনধারণ করে প্রাণীরা পরিচিত, এদেরকে আমরা কি বলি? এদেরকে বলি আমরা তৃণভোজী প্রাণী। তো হার্বিভোরাস মিন্স তৃণভোজী। তো এটা হয়ে যাবে আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চন 37। ভারতের সংবিধানের কোন দফাতে উত্তর পূর্ব ভারতের পাহাড়ি ও উপজাতীয় অঞ্চলের জন্য স্বায়ত্তশাসিত প্রশাসনের বিধান প্রস্তুত করা হয়েছিল? অপশন এ 6ষ্ঠ অনুসূচি, অপশন বি
পঞ্চম অনুসূচি, অপশন সি অষ্টম অনুসূচি এবং অষ্টম ডি নবম অনুসূচি। তো এটার আনসার হয়ে যাবে ষষ্ঠ অনুসূচি। নেক্সট কোয়েশ্চন 38, নিম্নে উল্লেখিত কোন শব্দটি ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় নেই? এটি একটি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। আমাদের প্রথম বুঝতে হবে যে ভারতের সংবিধান এটা মানে কি। লিসেন, এই পৃথিবীতে সব কিছুর এক একটি নিয়ম রয়েছে, যেমন ফুটবল খেলতে একটি নিয়ম, ক্রিকেট খেলতেও একটি নিয়ম, ঠিক সেইভাবে আমাদের দেশ চালানোর জন্য তো একটি নিয়ম থাকার প্রয়োজন। সেজন্য দেশ চালানোর জন্য যে আইন কানুন বা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেটাকে আমরা সংবিধান বলে থাকি। পৃথিবীর প্রত্যেক দেশে এক একটি সংবিধান রয়েছে। আমাদের ভারতের সংবিধান পৃথিবীর মধ্যে সবথেকে বড় সংবিধান, যেখানে 395 আর্টিকেলস যেটাকে আমরা ধারা বলি, 22 পার্টস যেটাকে আমরা অধ্যায় বলি, এবং 12 শিডিউল বা অনুসূচি রয়েছে। মনে রাখো, এটা হলো পলিটি কোয়েশ্চন, আর এটা হলো সবথেকে বেসিক কোয়েশ্চন। তো এখন হলো প্রস্তাবনা। এই প্রস্তাবনা মানে কি? এখন প্রস্তাবনা মানে কি বোঝার জন্য আরেকটি জিনিস বুঝতে হবে, যেমন যে কোনো স্টোরি বা গল্প বা আমরা যে কোনো বই যখন পড়ি তখন বইয়ের প্রথমেই একটি ইন্ট্রোডাকশন দেওয়া থাকে, ইন্ট্রোডাকশন বা ভূমিকা। সো ঠিক ইন্ট্রোডাকশনের মতোই প্রস্তাবনা হলো কনস্টিটিউশন বা সংবিধানের ইন্ট্রোডাকশন। সো এখন কোয়েশ্চন হলো যে নিম্নে উল্লেখিত কোন শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মৈত্র। তাই আমাদের প্রথম প্রস্তাবনাটি দেখতে হবে। এই হলো ভারতের সংবিধানের কনস্টিটিউশনের প্রিয়াম্বল বা যাকে আমরা প্রস্তাবনা বলি। এখানে কি লেখা রয়েছে, যেমন উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic। এগুলো সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক এগুলো লেখা রয়েছে প্রথম লাইনেই। এগুলো পরে আমরা বুঝতে পারি যে সংবিধানের মধ্যে কি কি রয়েছে আমাদের। এখানে ভালো করে দেখে নাও যে এই 5টি পয়েন্ট, সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এই 5টি রয়েছে। এখন আমরা কোয়েশ্চনে যাই। দেখো, এখানে বেঙ্গলিতে লেখা হয়েছে ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, মৈত্র। আমরা ইংলিশ কোয়েশ্চন একবার দেখে নেই, যেমন এটি, Which of the following words does not appear in the preamble of the Constitution of India? সেকুলার তো আমরা দেখেছি রয়েছে, ডেমোক্রেটিকও রয়েছে, সোশ্যালিস্টও রয়েছে, শুধুমাত্র ফেডারেল নেই। ফেডারেল মানে হলো মৈত্র। এই মৈত্র শব্দটি আমাদের কনস্টিটিউশনের মধ্যে নেই। সো আনসার হয়ে যাবে এটা। আমাদের কোয়েশ্চন করেছে যে নিম্নলিখিত কোন শব্দটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় নেই? তো আনসার হলো মৈত্র শব্দটি প্রস্তাবনায় নেই। নেক্সট কোয়েশ্চন নাম্বার 39, প্রাচীনকালের মুদ্রা ছাড়া পণ্যের ব্যবসায় হলো পাইক পদ্ধতি, বিনিময় পদ্ধতি, ব্যাংকিং পদ্ধতি বা রায়ত পদ্ধতি। প্রাচীনকালে মুদ্রা ছাড়া পণ্যের ব্যবসা হলো, প্রাচীনকালে যখন মুদ্রা ছিল না তখন ব্যবসা কিভাবে হতো? পণ্য হলো সামগ্রী, পণ্য সামগ্রীর ব্যবসা কিভাবে হতো? তো আমরা সবাই জানি যে প্রাচীনকালে কি চলতো, প্রাচীনকালে সামগ্রীর বিনিময়ে সামগ্রী মিলতো। যেমন এটাকে কি বলা হয়? এটাকে বিনিময় পদ্ধতি বলা হয়, যেটাকে বার্টার সিস্টেম বলা হয়। সামগ্রীর পরিবর্তে সামগ্রী দেওয়া। এক্সাম্পল হিসাবে বুঝে নাও, যেমন আমার রয়েছে চাল এবং তোমার রয়েছে ডাল, কিন্তু তোমার চালের প্রয়োজন আর আমার ডালের প্রয়োজন, তাহলে তোমার আর আমার মধ্যে বিনিময় হবে। ঠিক আছে? আমার চালের বিনিময়ে তোমার কাছ থেকে আমি ডাল নিয়ে নিলাম, আর তোমার ডালের বিনিময়ে আমার কাছ থেকে চাল নিয়ে নিলে। তো এটাই হলো বিনিময় পদ্ধতি। প্রাচীনকালে যখন মুদ্রা ছিল না তখন মানুষ বিনিময় পদ্ধতি দ্বারাই ব্যবসা করত বা সামগ্রী ক্রয় বিক্রয় করত। এই হলো বার্টার সিস্টেম, যেমন মাছের পরিবর্তে কি একটা যেন দিচ্ছে। এরপর এভাবে বিনিময় প্রথা করা হয়। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো যে আসামের মরিগাঁও জেলার মধ্যে এখনও মরিগাঁও জেলার মধ্যে একটি মেলা হয় যেটার নাম জোনবিল মেলা। এই জোনবিল মেলার মধ্যে এখনও এই বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা চলে, যেটা বেসিক্যালি তিওয়া কমিউনিটি যারা রয়েছে, তিওয়া জনগোষ্ঠীর লোক, তারা মাঘ বিহুর সপ্তাহতে এগুলো বিনিময় পদ্ধতির সাহায্যে তারা জোনবিল মেলাটি সম্পন্ন করে। নেক্সট কোয়েশ্চন নাম্বার 40, বিখ্যাত খাদ্য ডাল বাটি চুরমা সাধারণত কোন রাজ্যে পরিবেশন করা হয়? এটি অপশন পাঞ্জাব, রাজস্থান, বিহার, উড়িষ্যা। সো এটা আনসার হয়ে যাবে রাজস্থানের মধ্যে ডাল বাটি চুরমা এই তিনটিকে একসাথে বলা হয়, আর ইট ইজ দ্য ফেমাস ডিশ অফ দি স্টেট।
সো আজকের জন্য এতটাই যথেষ্ট। যেটার মধ্যে টোটাল 60 কোয়েশ্চেন রয়েছে, 60-র মধ্যে আমি 40 আজকে 40টি করে দিয়েছি এবং বাকি 20টি রয়েছে। এই 20টি করে দেওয়ার পর আমি তোমাদের ম্যাথমেটিক্স শুরু করব। আরেকটি পার্ট বানিয়ে আমি এই 20টি কোয়েশ্চেন সলিউশন করে দেবো। তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ এই চ্যানেলের মধ্যে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট এক্সামের সব ধরনের গ্রামার ভিডিও, জিকে ভিডিও, রিজনিং, ম্যাথমেটিক্স সব আপলোড করা হবে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবে এবং তোমাদের বন্ধুবান্ধবের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবে এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে সেই গ্রুপটিতে জয়েন হতে ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান।